সরকারের আশ্বাসে অনশন প্রত্যাহার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, চলবে ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি। পূর্বাঞ্চলের প্লট কেলেঙ্কারি, হাসিনা রেহানার সাথে আসামি টিউলিপ, লন্ডনের ফ্ল্যাট নিয়ে চাঞ্চল্যকর তথ্য। খালেদা জিয়ার দেখভাল করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা, শুক্রবারের মধ্যে পাওয়া যাবে টেস্টের রিপোর্ট। ডাক্তার জাহিদ। আসসালামু আলাইকুম, রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রায় ৩৫ ঘন্টা পর অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ হস্তান্তর সহ ৩ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে সচিবালয়ের রাস্তা ছেড়ে দিয়ে ক্যাম্পাসে চলে যান শিক্ষার্থীরা। এ সময় তারা জানান, বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভায় প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে এমন আশ্বাসের পর অনশন প্রত্যাহার করা হয়েছে। তবে ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি চলবে। নাহিদ প্রিন্সের রিপোর্ট। ৩ দফা দাবি বাস্তবায়নে ইতিবাচক আশ্বাস না পেয়ে সোমবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ হস্তান্তর, আবাসন সংকট নিরসন সহ ৩ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রোববার থেকে আন্দোলন করছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কমপ্লিট শাটডাউনের ফলে বন্ধ থাকে সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। কিন্তু তাতেও সমাধানের আশ্বাস না পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেয়। পুরান ঢাকায় থাকতে গেলে কতটুকু সমস্যা, এটা আমরা যারা জগন্নাথের 18,000 শিক্ষার্থী আছি আমরা জানি। প্রত্যেক মাসে টাকার কথা বাদ দিলাম। যতদিন পর্যন্ত না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত হচ্ছে, ততদিন পর্যন্ত কমপক্ষে 70% শিক্ষার্থীকে আবাসিক ভাতা প্রদান করতে হবে। দাবি না মানলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি পোষণ করেন শিক্ষকরাও। 2 মাস পূর্বেও আমরা এখানে ঘেরাও করেছিলাম। 2 মাস পূর্বেও বলা হয়েছিল যে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা হবে, কিন্তু আমরা এখন আর কোনো ধরনের আশ্বাস চাচ্ছি না, আমরা চাচ্ছি তার বাস্তবায়ন। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা আমরণ অনশন করব এবং আমরা ক্লাস পরীক্ষা, যেসব আমাদের অনেকগুলো ক্লাস পরীক্ষায় বর্জন করা হয়েছে। পিছনের গেট দিয়ে সচিবালয় কর্মকর্তারা পালিয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত তারা এখানে আসবে না, আমরা এখানে অবস্থান কর্মসূচি আমরা চলমান থাকবো। প্রশাসন থেকে সেই বক্তব্যটা আসুক, আসার পরে দেন আমরা সবাই সিদ্ধান্ত নিয়েই আমাদের বক্তব্য জানাবো। আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে আছি, যে পর্যায়ে আছে সেই পর্যায়েই আছে। পরে সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় থেকে দাবি বাস্তবায়নের বিষয়ে লিখিত চিঠি হাতে পান শিক্ষার্থীরা। এরপরই অনশন কর্মসূচি প্রত্যাহার করেন তারা। আগামী বুধবার মন্ত্রণালয় সভায় বিশ্ববিদ্যালয়ের প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে বলে চিঠিতে জানানো হয়েছে। আমাদের 3টা যে দাবি ছিল মন্ত্রণালয় থেকে এবং ইউজিসি থেকে, তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের দাবিগুলো মেনে নিয়েছে। তো এই দাবি মেনে নেওয়ার ফলে আমরা আমাদের অনশন প্রত্যাহার করছি এবং আমরা অনশন ভঙ্গ করছি। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে গণ অনশন কর্মসূচি স্থগিত করলেও ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। 6 বছর পার হলেও আলোর মুখ দেখেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণ প্রকল্প। বেশিরভাগ জমি বুঝে পেলেও অবকাঠামো নির্মাণে তেমন কোনো অগ্রগতি নেই। দফায় দফায় শুধু প্রকল্পের মেয়াদ বেড়েছে। নামে মাত্র যেটুকু কাজ হয়েছে সেখানেও উঠেছে অনিয়মের নানা অভিযোগ। ফলে নানা জটিলতায় থমকে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া। হাসানুল শাওনের রিপোর্ট। বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের 19 বছর পরেও ক্লাসরুম, হল, ল্যাব সহ নানা সংকটে জগন্নাথের শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের প্রেক্ষিতে কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়টির নতুন ক্যাম্পাস নির্মাণের মহাপরিকল্পনা নেওয়া হয়েছিল 2018 সালের শেষ দিকে। কিন্তু প্রকল্প অনুমোদনের 6 বছর পার হলেও তেমন একটা অগ্রগতি না থাকায় গত বছরের নভেম্বরে ফের রাস্তায় নামেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। সেনাবাহিনীকে নতুন ক্যাম্পাসের কাজ দেওয়ার দাবি করা হয় অন্তর্বর্তী সরকারের কাছে। শিক্ষা মন্ত্রণালয়ও তাতে সবুজ সংকেত দেয়। এটাকে আমরা এই অন্তর্বর্তী সরকারের একটা মেগা প্রজেক্ট বলেই মনে করা যেতে পারে। এটা শুরুটা হবে এখন।
ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই দ্বিতীয় ক্যাম্পাসের সীমানায় দাঁড়ালে এখনও দেখা যায় শুধু খোলা মাঠ। এতদিনে ভূমি উন্নয়নের কাজ হয়েছে অর্ধেক, কেবলমাত্র লেক আর পুকুর খনন হলেও সীমানা প্রাচীর ও ঘাট নির্মাণের কাজ চলছে থেমে থেমে। শুরু হয়েছে প্রকৌশল ভবন নির্মাণের কাজ, তবে এরই মধ্যে এসব কাজের ঠিকাদারের বিরুদ্ধে নানা ত্রুটি আর দুর্নীতির অভিযোগ উঠেছে। সবচেয়ে বড় যেই সমস্যাটা আমাদের ক্লাসরুম সংকট। দেখা যাচ্ছে যে একটা ক্লাসের জন্য 4-5টা ব্যাচ দাঁড়ায় থাকে ক্লাস করার জন্য। তো সব মিলে আমাদের যেটা দরকার এখন দ্বিতীয় ক্যাম্পাসের বিকল্প আমাদের কিছু নাই। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি থাকবে যে এই ক্যাম্পাস নিয়ে যে দুর্নীতি হয়েছে সেটা একটু তারা তদন্ত করে দেখবে, আর হলো যে এই কাজটা কিভাবে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা যায় সেই ব্যাপারে তারা অবশ্য বলছে যে সুপারিশ করবে। তো এইটা যাতে বাস্তবায়ন আমরা দেখি। 2018 সালে একনেকে অনুমোদনের পর 2020 সালে 200 একরের মধ্যে প্রায় 189 একর জমি বুঝে পায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরপর এ পর্যন্ত মোট 4 বার প্রকল্পের মেয়াদ বেড়েছে আর প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ঠেকেছে প্রায় 2000 কোটি টাকায়। তবে এই প্রকল্পের কাজ এগিয়ে নিতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেক্ষেত্রে পূর্বের পরিকল্পনা ও কাজের ত্রুটিগুলো গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে। আগে নিরূপণ করব যে এখানে কোনো ত্রুটি হয়েছে কিনা, যদি ত্রুটি হয়ে থাকে তাহলে সেই ত্রুটির সংশোধন কি, তারপর সেই সংশোধন করে আমরা ফার্দার প্রসিড করতে পারবো। আসলে আমরা একটু পিছন দিকেই চলে গেছি, যেখান থেকে আবার আগাতে হলে আমাদের আরও কিছু কাজ করে তারপর প্রসিড করতে হবে। তো এ কারণে একটু বাধা আছেই। আমরা অবশ্যই ইউজিসির সহযোগিতা নেব এবং সে প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা ওনাদেরকে একটা তদন্ত কমিটি করতে বলবো, আমাদের এইখানের অসঙ্গতিগুলোকে আইডেন্টিফাই করে আমাদেরকে সহযোগিতা করার জন্য একটা তদন্ত কমিটি করার জন্য। দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর সহ 3 দফা দাবিতে রোববার থেকে আবারও আন্দোলনে নামলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিকের নামে ঢাকার পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের অভিযোগে 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক, যেখানে আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীকেও। সোমবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এই কথা জানান। মেজবা হাসানের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে 16 বছর ধরে দুর্নীতি অনিয়মের খবর। শুধু নেতাকর্মীরাই নয়, ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারের সদস্যরাও হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা, জমি ও প্লট। সাম্প্রতিক সময়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও তার পরিবার সদস্যদের নামে 10 কাঠার 6টি প্লট বরাদ্দের অভিযোগ উঠলে অনুসন্ধানে তার প্রমাণ পায় দুদক। ঢাকা শহরে রাজুকের এখতিয়ারহীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি 10 কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে ডিআইটি রুলস 1969-এর বিধি 4, 5, 6, 9 ও 13A1C এর বিধান লঙ্ঘন করা হয়েছে মর্মে অনুসন্ধানকালে তথ্য উদ্ঘাটিত হয়েছে। রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে শেখ হাসিনার এমন কর্মকাণ্ডের জন্য 16 জনকে আসামি করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, তার বোন জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 16 জন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের বিরুদ্ধে বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক রাজুকের পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে। গত অক্টোবরে শেখ হাসিনার পরিবারের 6 সদস্যের নামে পূর্বাচলে প্লট বরাদ্দের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর আওয়ামী লীগ সরকারের 1.5 দশকের প্লট বরাদ্দে অনিয়ম তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে গর্ববোধ করতেন তার ভাগ্নি এবং ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে স্কাই নিউজ। প্রতিবেদনে বলা হয় 2008 সালের দিকে বিভিন্ন পোস্টে টিউলিপ বাংলাদেশের নির্বাচনে তার খালার সঙ্গে প্রচারণা চালানো এবং তার বিজয় উদযাপনের বর্ণনা দিয়েছেন।
এ সময় হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন টিউলিপ। ওইসব পোস্টে তিনি হাসিনার সঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার কথা উল্লেখ করেন। একটি পোস্টে শেখ রেহানার মেয়ে টিউলিপ শেখ হাসিনার সঙ্গে একই গাড়িতে ভ্রমণ করাকে সৌভাগ্যের হিসেবে উল্লেখ করেন। And my honourable friend from Holborn and St Pancras made the point very powerfully from the dispatch book yesterday. স্বৈরাচার শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট কেলেঙ্কারি নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ব্রিটিশ সংবাদ মাধ্যমে। দ্য সানডে টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, হ্যাম্পস্টিড এলাকায় টিউলিপের বসবাসের সেই ফ্ল্যাটটি কেনা হয়েছিল একটি অফশোর কোম্পানির মাধ্যমে, যে কোম্পানির সঙ্গে বাংলাদেশের দুজন ব্যবসায়ীর সংশ্লিষ্টতা রয়েছে। এছাড়া বাংলাদেশি ধনকুবের সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানও 13 মিলিয়ন পাউন্ডের একটি বাড়ি অফশোর কোম্পানির মাধ্যমে কিনেছিলেন বলে খবর এসেছে। আরও জানাচ্ছেন শাহাদাত শাওন। বেশ চাপে পড়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার বিরুদ্ধে ফ্ল্যাট কেলেঙ্কারি, অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়মের একের পর এক তথ্য ফাঁস হচ্ছে খোদ ব্রিটিশ সংবাদ মাধ্যমে। লন্ডনের হ্যাম্পস্টিড এলাকায় ফ্ল্যাট নিয়ে যে মিথ্যা তথ্য দিয়েছেন তাতে ফেঁসে যাচ্ছেন টিউলিপ সিদ্দিক। মূলত সেই ফ্ল্যাট কেনা হয়েছিল একটি অফশোর কোম্পানির মাধ্যমে। করস্বর্গ হিসেবে পরিচিত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে নিবন্ধিত ওই কোম্পানির নাম প্যাড্রক ভেঞ্চার্স। ব্রিটিশ গণমাধ্যম দ্য সানডে টাইমস এক প্রতিবেদন জানায়, এ কোম্পানির সঙ্গে বাংলাদেশের দুই ব্যবসায়ীর সংশ্লিষ্টতা রয়েছে। নাসিম আলী ও মাসুদ আলী নামে ওই দুই বাংলাদেশি শেখ পরিবারের সাথে সম্পর্ক রয়েছে। রবিবার প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে দুর্নীতিতে যুক্ত থাকায় টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাইতে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পারিবারিক বন্ধু বাংলাদেশের ধনকুবের সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে। লন্ডনে তিনিও 13 মিলিয়ন পাউন্ডের একটি বাড়ি অফশোর কোম্পানির মাধ্যমে নিয়েছিলেন। শাহাদাত শাওন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। শুক্রবারের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব মেডিকেল টেস্টের রিপোর্ট পাওয়া যাবে বলে জানিয়েছেন তার চিকিৎসক প্রফেসর ডাক্তার AZM জাহিদ হোসেন। সোমবার লন্ডন হাসপাতালের সামনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। লন্ডন হাসপাতালের চিকিৎসক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে বেগম জিয়ার দেখভাল করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। হাসান মাহমুদের রিপোর্ট। যুক্তরাজ্যের লন্ডন হাসপাতালের লিভার বিশেষজ্ঞ অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, যার কিছু রিপোর্ট পাওয়া গেলেও সবগুলো রিপোর্ট হাতে পেতে এ সপ্তাহ অপেক্ষা করতে হবে, এমনটা জানিয়েছেন তার চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। শারীরিক যে সমস্ত অসুবিধার জন্য, বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই। এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে। কাজে সব কিছু মিলিয়ে তারপরে ওনারা শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায়। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে বেগম খালেদা জিয়াকে আপাতত কতদিন হাসপাতালে থাকতে হবে তা ঠিকও করবেন চিকিৎসকরা। ওনাকে এখানকার নেফ্রোলজির কনসালটেন্ট, হেপাটোলজি, গ্যাস্ট্রেন্টোলজি এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট ইন্টেন্সিভিস্ট সহ বিভিন্ন বিষয়ের চিকিৎসকরা ওনাকে প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্টও করানো হয়। তার উপর ভিত্তি করে পরবর্তীতে ওনারা কিছু চিকিৎসার মধ্যেও বাংলাদেশের চিকিৎসা যা চলতেছিল তার সাথে সাথে পরিবর্তনও কিছু এনেছেন। লন্ডনে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক তদারকি করছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শারীরিক অবস্থার পাশাপাশি পরিবারকে পাশে পেয়ে মানসিক অবস্থা অনেকটাই উন্নত বেগম খালেদা জিয়ার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনার পরিবার দেশ থেকে ৮০,০০০ কোটি টাকা পাচার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা তার পরিবারের নামে পূর্বাঞ্চলে ৬০ কাঠা জমি বরাদ্দ নিয়েছেন।
এখন একের পর এক থলের বিড়াল বেরিয়ে আসছে। বেগম জিয়ার সুস্থতা কামনায় সোমবার নয়াপল্টনে দোয়া মাহফিলে রিজভী বলেন, এসব দুর্নীতির বিরুদ্ধে যাতে কেউ কথা বলতে না পারে সেজন্য বিএনপি চেয়ারপারসনকে বন্দী রাখা হয়েছিল। যেসব বিচারক বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছেন তারা এখনও ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা দেশের স্বার্থ ভারতের কাছে বিকিয়ে দিয়েছিলেন মন্তব্য করে রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকার ছিল ভারতের সেবাদাস। শেখ হাসিনা প্রতিবেশী দেশকে সীমান্তের 160টি জায়গায় কাঁটাতারে বেড়া করতে দিয়েছিলেন বলেও অভিযোগ রিজভীর। আরো তো আওয়ামী লীগের নানা নেতা আছে, সালমান এফ রহমান, তারপরে আনিসুল হক, যারা লুটপাটের সঙ্গী শেখ হাসিনা, তাদেরটা বাদ দিলাম। শুধু শেখ হাসিনা, সাইবাবাজের পুতুল, সজীবাজের জয় এবং শেখ রেহেনার ছেলে ববি, এদের সহ আরো 2-1 নামে 80,000 কোটি টাকা পাচার হয়েছে। তো শেখ হাসিনা তার এই অন্যায়, তার এই অবৈধ লুটপাট, গোটা বাংলাদেশের সম্পদকে নিজের আঁচলের মধ্যে বেঁধে রেখে তিনি দুঃশাসন কায়েম করেছিলেন। বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সম্পত্তি যেটা ভালো মনে করেছে, শেখ হাসিনার পছন্দ হয়েছে, সেটাকেই সে আত্মসাৎ করেছে একটা কি বলে যে নামমাত্র একটা আইনি কাঠামোর মধ্যে। আইনি কাঠামোটা কি? শেখ হাসিনারই তৈরি করা। 1 ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার যেই রোডম্যাপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে সেই মোতাবেক নির্বাচন করার ইতিবাচক মনোভাব পোষণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে গেলে তিনি তার এই মনোভাবের কথা জানান। ডক্টর ইউনুস বলেন, যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন করতে চায় তবে করতে পারেন। জাকসু নির্বাচনের জন্য 10 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে জানিয়ে উপাচার্য এ বিষয়ে প্রধান উপদেষ্টার পরামর্শ চান। পরে প্রধান উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওথমান সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশি শ্রমিকদের মাল্টিপল ভিসা দেওয়ার জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানান। একই সাথে গত বছরের মে মাসে বাংলাদেশি 18,000 শ্রমিক যারা মালয়েশিয়া যাওয়ার সুযোগ হারিয়েছেন তাদের সেদেশে যাওয়ার অনুমতি দেওয়ারও অনুরোধ করেন ডক্টর ইউনুস। ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলবের পরদিনই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি ডেপুটি হাইকমিশনারকে তলব করল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করলে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলাম সাউথ ব্লকে গিয়ে বৈঠক করেন। দুই দেশের 4156 কিলোমিটার সীমান্তের 5টি স্থানে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গেলে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই প্রেক্ষিতে রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র সচিব। এরপর দিনই সাউথ ব্লকও একই ধরনের কূটনৈতিক পদক্ষেপ নেয়। ভারতে পালানোর পথে বেনাপোল ইমিগ্রেশনে গ্রেপ্তার করা হয়েছে ঢাকার ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পাণ্ডে ও ছাত্রলীগ কর্মী তার ছোট ভাইকে। সোমবার বিকেলে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরে তাদেরকে রাজধানীর নিউ মার্কেট থানায় হস্তান্তরের কথা রয়েছে। গ্রেপ্তার ইডেন কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতার বাড়ি মাগুরা সদরে। ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ইব্রাহিম আহমেদ জানান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশকালে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি হিসেবে স্বীকার করেন সুস্মিতা। কুষ্টিয়ার মিরপুরে বিএনপি জামায়াত সংঘর্ষের ঘটনায় আহত জামায়াত কর্মী খোকন মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। রোববার কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুড়াপাড়া মিটন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ নিয়ে স্থানীয় জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 25 জন আহত হন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সংঘর্ষের ঘটনায় একে অন্যকে দায়ী করে সোমবার বিকেলে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা। জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। নগদ নিবেদিত অর্থনীতির খবর।
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়ন সহ এদেশে ব্যবসা বাড়াতে চান পাকিস্তানের ব্যবসায়ীরা। এজন্য সরাসরি ফ্লাইট চালুসহ বিদ্যমান অন্যান্য সমস্যা নিরসনে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির শীর্ষ ব্যবসায়ীরা। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে বিসিসিআই আয়োজিত বাংলাদেশ পাকিস্তান বিজনেস ফোরামে এই আগ্রহের কথা জানান ঢাকা সফররত পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধি দল। এ সময় বিসিসিআই এর সভাপতি আতিফ ইকরাম শেখ দুই দেশের ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে আগামী দিনে নতুন দুয়ার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন। সেই সাথে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য বাণিজ্যিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অন্যদিকে বিসিসিআই এর পক্ষ থেকে বাংলাদেশে বিনিয়োগের জন্য পাকিস্তানি ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়। এছাড়া বাংলাদেশ পাকিস্তানের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরে আমদানি রপ্তানি বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের তাগিদ দেন। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় সুস্বাস্থ্য কামনা করে আলোচনা সভা করেছেন সৌদি আরব তাবুক লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ। সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান, সৌদি আরব তাবুক লক্ষ্মীপুর জেলা ঐক্য পরিষদের দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তাবুক লক্ষ্মীপুর জেলা ঐক্য পরিষদের সভাপতি আব্দুল কাদের দুলাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাবুক বিএনপির সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর জেলার ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা জাহির আলম পাটোয়ারি। সংগঠনের সাধারণ সম্পাদক আকবর হোসেন খোকনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, উপদেষ্টা নাজমুল হক টিপু ভূঁইয়া, শফিউল্লাহ মাহবুবুর রহমান সোহাগ, সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সদস্য মোহাম্মদ বেলায়েত হোসেন, মোহাম্মদ রুহুল আমিন, রোমান হোসেন সাকিব। আলোচনা সবার শেষে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন মোল্লা। একটি সম্পূর্ণ অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী, সামাজিক, অরাজনৈতিক, জনকল্যাণমুখী সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানান, বাহরাইনের রাজধানী মানামায় স্থানীয় একটি হোটেলে বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সহসভাপতি আল মারুফ ও সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের সভাপতি আবুল কালাম আজাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহিদ হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আইনুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের বৃহত্তর উপদেষ্টা ইঞ্জিনিয়ার হুমায়ুন আহমেদ, বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের অর্থ সম্পাদক নোমান উদ্দিন মনির, বাহরাইনস্থ সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুল কাদের মজুমদার, হারুন রশিদ, সংগঠনের সিনিয়র সহসভাপতি মাজারুল ইসলাম বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মামুন, অর্থ সম্পাদক সাজ্জাদ এইচ ভূঁইয়া, বার্ষিক সভা ও মিলন মেলা ব্যবস্থাপনা কমিটির প্রধান সাংগঠনিক সম্পাদক আবু তালেব সবাইকে বিশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। প্রচার সম্পাদক আবু তাহের, সহ সাংগঠনিক সম্পাদক জনাব আমির হোসেন, সংগঠনের এক্সিকিউটিভ কমিটির সদস্য আবু জাফর, বাকি বিল্লা রায়হান, মোহাম্মদ কাইয়ুম প্রমুখ। গণহত্যায় হাসিনা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তির কল রেকর্ড ল্যাব টেস্টের অনুমতি ট্রাইব্যুনালের। সরকারের আশ্বাসে অনশন প্রত্যাহার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, চলবে ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি। পূর্বাঞ্চলে প্লট কেলেঙ্কারি, হাসিনা রেহানার সাথে আসামি টিউলিপ, লন্ডনের ফ্ল্যাট নিয়ে চাঞ্চল্যকর তথ্য। খালেদা জিয়ার দেখভাল করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা, শুক্রবারের মধ্যে পাওয়া যাবে টেস্টের রিপোর্ট ডাক্তার জাহির। এই ছিল মধ্যরাতের খবর। এই খবর ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবর আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।